নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়ল ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর সহযোগী রাষ্ট্রগুলো। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে ডেনমার্কের পক্ষ থেকে সরাসরি গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পকে বলা হলো যে আগে আপনাকে গুলিতে খতম করব, তারপরে অন্য প্রশ্ন। কেন হঠাৎ করে এই 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 চরম সংঘাত? কিসের জন্য পশ্চিমা বিশ্বগুলো এখন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলো? আজকে সহজ ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ট্রাম্প আসলে গোটা বিশ্বকেই নাড়িয়ে দিতে গিয়ে নিজেই কিন্তু আলটিমেটলি ফেঁসে গেলেন। দেখুন, এই পুরো ঘটনাটি আজকের ঘটনা নয়। সে 6 মাস ধরে ডোনাল্ড ট্রাম্প বারবার গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করছিলেন, এবং গ্রিনল্যান্ড যদি ভালোভাবে আমেরিকা না পায় তাহলে গ্রিনল্যান্ডের উপর আর্মির এসকেলেশন ভেনেজুয়েলা স্টাইলে হতে পারে, তা আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল। কালকে ডেনমার্ক সরাসরি ঘোষণা করে দিলেন যে আমাদের কাছেও আর্মি আছে, এবং কোল্ড ওয়ার এরার একটি প্রসঙ্গ টেনে ডেনমার্ক সরাসরি বলে বসে যে আমরা আগে গুলি করব, তারপর পরের প্রশ্ন। অর্থাৎ যদি মার্কিন সেনা কোনোভাবে গ্রিনল্যান্ডকে নেওয়ার চেষ্টা করে তাহলে খতম হবেন ট্রাম্প, আমেরিকা। তা কিন্তু হুঁশিয়ারি দিয়ে ডেনমার্কের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। দেখুন, এই পুরো বিষয়টি যদি যুদ্ধের জায়গায় যায় তাহলে কিন্তু আমেরিকার অবস্থা সত্যি করুণাসিক্ত অবস্থায় পৌঁছে যাবে। কেন হবে? কারণ ডেনমার্ক এবং আমেরিকা দুজনই ন্যাটো কান্ট্রির রাষ্ট্র, অর্থাৎ ন্যাটো সহযোগী রাষ্ট্র। ন্যাটোর আর্টিকেল 5-এ পরিষ্কার বলা আছে, যদি ন্যাটোর কোনো সহযোগী রাষ্ট্রের উপর বিশ্বের অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে তখন বাকি রাষ্ট্রগুলোকেও ভাবতে হবে এই আক্রমণটি তাদের উপর, এবং সেই রাষ্ট্রের উপর সকলে সমবেত হয়ে আক্রমণ করবে। এক্ষেত্রে যদি আমেরিকা ডেনমার্কের উপর আক্রমণ করে তাহলে ইউরোপীয় ইউনিয়নের বাকি 27টা রাষ্ট্রকে সমবেত হয়ে ডেনমার্কের পাশে দাঁড়াতে হবে, যা আসলে আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণার সমান। অর্থাৎ হাই চান্স তৈরি হয়ে গেল যে ন্যাটো কোলাপসড করে যাওয়ার, এবং ডোনাল্ড ট্রাম্প জেনে বুঝে এই পুরো বিষয়টি করতে চাইছেন বলে অনেকে মনে করছেন, কারণ ন্যাটোতে আমেরিকার কন্ট্রিবিউশন সব থেকে বেশি। ডেনমার্ক এই মুহূর্তে বিশ্বের ওয়ার্ল্ড লার্জেস্ট আইল্যান্ড। নর্থ আমেরিকা এবং আর্কটিক রিজিয়নের মাঝামাঝি জায়গায় কিন্তু এই গ্রিনল্যান্ডটি অবস্থিত, এবং এর আয়তন কিন্তু জার্মানিরও প্রায় 6 গুণ। 8,36,000 মাইলস এর টোটাল আয়তন, এবং এর মধ্যে পপুলেশন মাত্র 56,000। এই গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশ সে অর্থে নয়। এই গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে অটোনোমাস টেরিটরি। 300 বছর আগে গ্রিনল্যান্ডকে কিন্তু অধিগ্রহণ করে ডেনমার্ক। কোল্ড ওয়ারের সময় এই গ্রিনল্যান্ডেই নিউক্লিয়ার মিসাইল বেস তৈরি করতে চেয়েছিল আমেরিকা, এবং বর্তমানেও থুলে এয়ার বেস কিন্তু আমেরিকা অপারেট করে এই গ্রিনল্যান্ড থেকেই। এটি একটি অটোনোমাস টেরিটরি। আপনারা যদি দেখেন, গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার আছে, ইন্টারনাল গভর্নেন্স এবং ন্যাচারাল রিসোর্সকে কন্ট্রোল করে তারা, এবং এই গ্রিনল্যান্ডের ডিফেন্স এবং ফরেন পলিসিকে কন্ট্রোল করে ডেনমার্ক। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিনল্যান্ড পুরোপুরিভাবে ডেনমার্কের অংশ নয়, কিন্তু ডেনমার্ক এই গ্রিনল্যান্ডকে কিছুটা হলেও কন্ট্রোল করে, কারণ একটা রাষ্ট্রের ফরেন পলিসি এবং ডিফেন্স পুরোটাই অন্য রাষ্ট্র যখন কন্ট্রোল করে, ফলে ধরেই নেওয়া যায় সেই আইল্যান্ডটি ডেনমার্কের অংশ। আর আমেরিকা এখন এই ডেনমার্কটিকে এই গ্রিনল্যান্ডটিকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন লেগেছে? আমেরিকা যে যুক্তিগুলো দিচ্ছে একটু সহজে বলে দেওয়া যাক। আমেরিকা এখন বলছে যে এই মুহূর্তে আর্কটিক রিজিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আর্কটিক রিজিয়ন গ্লোবাল ওয়ার্মিং এর পর যখন বরফ গলতে শুরু করেছে, আর্কটিক রিজিয়ন হলো ন্যাচারাল রিসোর্সের খনি, ফলে সকলেই এখানে মিলিটারি প্রেজেন্স চাইবে। আমেরিকা এখন ভয় পাচ্ছে যে চায়না কিংবা রাশিয়া কোনোভাবেই যেন আর্কটিক রিজিয়নে মিলিটারি বেস তৈরি করতে না পারে, এবং আমেরিকা যদি এর আগেই গ্রিনল্যান্ড দখল করে মিলিটারি বেস তৈরি করতে পারে তাহলে রাশিয়া এবং চায়নাকে এই জায়গায় ঢুকতে দেওয়া সম্ভব নয়। পাশাপাশি রাশিয়া এবং চায়নার কাউন্টার যে পার্ট, সেই পার্ট তৈরি করতে চাইছে আমেরিকা, না হলে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির জন্য বড়সড় থ্রেট হতে পারে, তার ডোনাল্ড ট্রাম্প মনে করছেন। দেখুন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন তুলে আনা হয়েছিল তখন এই ন্যাশনাল সিকিউরিটির কথাই তারা বলেছিলেন। আজকে গ্রিনল্যান্ডের মতো একটি আইল্যান্ডকে তারা দখল করতে চাইছেন,
সেখানেও তারা ন্যাশনাল সিকিউরিটি এবং থ্রেট নিয়ে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করছেন। আসল কারণটা কি এবার একটু বলে দেওয়া যাক। 2023-এর সার্ভে অনুযায়ী 34টি ন্যাচারাল যে ক্রিটিক্যাল মিনারেলস আছে, সেই মিনারেলসের মধ্যে 25টাই কিন্তু পাওয়া যায় গ্রিনল্যান্ডে। এর আগে কিন্তু গ্রিনল্যান্ড নিয়ে এত আলোচনা হয়নি, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর পর যখন বরফ গলতে শুরু করে, তখন এই ন্যাচারাল রিসোর্স কার দখলে যাবে তা নিয়ে বিশ্বের বহু প্রভাবশালী রাষ্ট্র কিন্তু একে অপরের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ন্যাচারাল রিসোর্স কিংবা ন্যাচারাল গ্যাস, এটা উত্তোলনে এখনো অবধি বাধা দেওয়া হয়েছে আইন অনুযায়ী ডেনমার্কের। ডেনমার্ক একটি আইন করেছেন শুধুমাত্র এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য। ফলে এই অঞ্চলে ডেনমার্ক বা গ্রিনল্যান্ড যারা নিজস্ব আইন অনুযায়ী কেউই তাদের দেশেরই ন্যাচারাল গ্যাস কিংবা ক্রিটিক্যাল মিনারেলস উত্তোলন করে না। সেখানে আমেরিকা চাইছে হঠাৎ করে এই জায়গাটি দখল করে আগাম এই জায়গাটির ক্রিটিক্যাল মিনারেলস কিংবা ন্যাচারাল গ্যাসের দখল নিতে, এবং এই জন্যই প্রধান বিরোধ। যদি এই মুহূর্তে গ্রিনল্যান্ডের ইকোনমিটা দেখেন তাহলে বুঝবেন তারা মেনলি ফিশিং এক্সপোর্টের উপর ডিপেন্ড করে। 95% কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য, মানে পয়সা রোজগার ব্যবসা বাণিজ্য থেকে, এবং 50% এখানে ফান্ডিং কিন্তু ডেনমার্কের পক্ষ থেকে করা হয়। এই মুহূর্তে ডেনমার্কও কিন্তু সরাসরি ট্রাম্পের বিপক্ষে হুঁশিয়ারি ডেকে বলেছে যে এখানে মিলিটারি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে আমেরিকা, যা এনভায়রনমেন্টের জন্য শুধু ক্ষতি তা নয়, তা অন্য রাষ্ট্রের যে সভারেনিটি আছে তার পক্ষেও কিন্তু বিপজ্জনক। গ্রিনল্যান্ডের পক্ষ থেকেও বলা হয়েছে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ যা চাইবে সেটাই হবে। তারা ডেনমার্কের সঙ্গে থাকতে চায় নাকি আমেরিকার সঙ্গে থাকতে চায় সেটা সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে। আর এতদিন ধরে তারা ডেনমার্কের সঙ্গে আছে, ফলে কোনো অসুবিধা নেই। হঠাৎ করে আমেরিকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে গ্রিনল্যান্ডের অধিকর্তা হতে চাইছে তা কিন্তু গ্রিনল্যান্ডবাসী এই মুহূর্তে বুঝতে পারছেন না। ডেনমার্কের পক্ষ থেকে ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে 1952 সালের মিলিটারি ডিরেক্টিভ একটি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে স্পষ্ট যে কোনোভাবে যদি গ্রিনল্যান্ডকে কোনো দেশের আর্মি দখল করতে চায়, তাহলে উইদাউট টেকিং এনি অর্ডার ফ্রম হাই অথরিটি আর্মি ক্যান শুট এনিওয়ান। অর্থাৎ ডেনমার্কের আর্মি পৃথিবীর যে কোনো আর্মির কাছে বাধ্যবাধকতা তাদের নেই যে হায়ার অথরিটির অর্ডার নিতে হবে যদি কেউ গ্রিনল্যান্ড দখল করতে আসে তাদেরকে খতম করার জন্য। ফলে আমেরিকার সেনাবাহিনী এইখানে পা রাখলেই ডেনমার্ক যে নির্দ্বিধায় গুলি চালাতে পারে, এবং তাদের টার্গেট যে ডোনাল্ড ট্রাম্প হবেন, তা কিন্তু কালকে 1952 সালের ওই ঐতিহাসিক কোল্ড ওয়ার এরার এই ডিরেক্টিভ সামনে এনে বলা হয়েছে। ফলে এবার যদি ডেনমার্ক আমেরিকার উপর গুলি চালায়, তাহলে ন্যাটো কান্ট্রিগুলো অটোমেটিকলি ইনভলভ হয়ে যাবে। সকলেই ন্যাটোর সদস্য। ন্যাটোর আর্টিকেল 5-এ আছে যদি ডেনমার্কের উপর কেউ আক্রমণ করে কিংবা ইউরোপীয় ইউনিয়নের উপর কেউ আক্রমণ করে, তাহলে বাকি সমস্ত রাষ্ট্রগুলো তার বিপক্ষে ঝাঁপিয়ে পড়বে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে ইউরোপ বনাম আমেরিকার এক নজিরবিহীন সংঘাতের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত লোভের জন্য, যা বিশেষজ্ঞরা এই মুহূর্তে বলছেন। ফলে যদি এই পর্যায়ে পুরো বিষয়টি যায়, তাহলে কিন্তু ন্যাটো তাসের ঘরের মতো চুরমুর করে কোলাপসড হয়ে যাবে। ন্যাটোর গ্রহণযোগ্যতাই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে যদি এই গ্রিনল্যান্ড ওরিয়েন্টেড যুদ্ধটা আর 2 সপ্তাহ বেঁচে থাকে। আমেরিকা কি করবে নিঃসন্দেহে বড় প্রশ্ন। তবে ন্যাটো কান্ট্রিগুলো আমেরিকার বিপক্ষে কি অ্যাকশনে যায় সেটা দেখার জন্য আমি অন্তত পপকর্ন খেতে খেতে শীতের দুপুরে অপেক্ষা করতেই পারি। যার শুরুটা এভাবে হয় তার শেষটাও কিন্তু ধামাকা দিয়েই হবে, মাথায় রাখবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।